স্বাস্থ্য দুরন্তমন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ কথা বলবো নবজাতকের জন্ডিস নিয়ে। আমাদের সাথে আছেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মাকসুদুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আর দুরন্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা জন্ডিসের কথা অনেক শুনে থাকি, নবজাতকেরও কি জন্ডিস হতে পারে? হ্যাঁ, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং নবজাতকের অবশ্যই জন্ডিস হয়, কিন্তু তার সাথে কিন্তু বয়স্কদের জন্ডিসের কিন্তু অনেক তফাৎ আছে। আসলে নবজাতক যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসার পরে প্রত্যেক বাচ্চারই কিন্তু জন্ডিস হয়ে থাকে এবং স্বাভাবিক জন্ডিস, এবং সেটা 2 থেকে 3 দিন জন্মের পরে হয়, অর্থাৎ জন্মের 24 ঘন্টার মধ্যে না হয়ে স্বাভাবিক যে জন্ডিস সেটা 2 থেকে 3 দিন পরে তার শরীরে হলুদ আভা চলে আসে, অর্থাৎ চোখ হলুদ, তারপর শরীরের বুক, পেট, পা, এমনকি পা পর্যন্ত অনেক সময় হলুদ চলে আসে। জি স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে জন্মের পর জন্ডিস হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা 2 বা 3 দিন পরে। তো স্যার, কি কারণে এই জন্ডিসটা হতে পারে? হ্যাঁ, আমরা যদি যেটা বলি, এই যে বললাম আমরা নর্মাল অবস্থায় আমাদের জন্ডিস হতে পারে, কিন্তু সেটা একটা লেভেল পর্যন্ত, অর্থাৎ তার বুক বা পেটের একটু উপরে পর্যন্ত যদি হয়ে থাকে হলুদ ভাব, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা স্বাভাবিক জন্ডিস বলে থাকি। এবং এই স্বাভাবিক জন্ডিসটা অনেক সময় বেড়ে যায়। যেমন যে বাচ্চাগুলো, আমরা জানি জন্ডিসটা কিন্তু পায়খানা দিয়ে বের হয়ে যায়, প্রস্রাব দিয়ে বের হয়ে যায়। কোনো কারণে যদি তার পায়খানাটা সে করতে না পারে তাহলে কিন্তু তার জন্ডিস বেড়ে যাবে। তারপরে যদি জন্মগতভাবে কোনো পেটে যদি কোনো ত্রুটি থাকে, যে আন্তরিক যে সমস্যাগুলো, পেট নাড়ি যদি পেঁচিয়ে থাকে, তাহলে কিন্তু তার এই জন্ডিসটাই বেড়ে যাবে। আরেকটা বিষয় হলো যে যদি থাইরয়েড, আমরা জানি যে থাইরয়েড একটা হরমোন আছে যেটা বৃদ্ধি এবং বুদ্ধি দুটার জন্য খুবই দরকার, এবং সেই হরমোনটা যদি কোনো কারণে কম থাকে তাহলে কিন্তু তার শরীরে জন্ডিস দেখা দিতে পারে। এছাড়া যদি কোনো কারণে মায়ের বুকের দুধ সে খেতে পারে না বা খাবারটা নিয়মিত পাচ্ছে না, তখনও কিন্তু অনেক সময় আমরা তার এই যে নর্মাল জন্ডিসটাই একটু বেশি আকারে পেয়ে থাকি। স্যার, আপনি বললেন যে শিশুর গায়ের রং হলুদ হয়ে যায়, এছাড়া কি আর কোনো লক্ষণ আছে যেটা দেখে আমরা বুঝবো যে শিশুর জন্ডিস হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আসলে জন্ডিসটা আমরা সাধারণত গায়ে যে হলুদ ভাবটা থাকে এটাকে আমরা জন্ডিস বলে থাকি। এটা কেন হয়? আমাদের শরীরটা লাল রঙের হয় অনেক সময়, যেটা রক্তের একটা লাল উপাদান থাকে, সেটা ভেঙেই কিন্তু হলুদ ভাবটা তৈরি হয় এবং সেটা লিভারে যায়, লিভার থেকে আমাদের পায়খানা দিয়ে চলে যায়। তো এই জিনিসটা যখনই বাধাপ্রাপ্ত হবে তখনই গায়ে কিন্তু হলুদ ভাবটা চলে আসে। তাহলে কি কারণে বাধাপ্রাপ্ত হয়? একটা হলো অনেক সময় আমরা দেখি যে বাবা মায়ের যে রক্তের গ্রুপ থাকে, তাদের মিলিত গ্রুপ যদি মায়ের নেগেটিভ হয়, অনেক সময় বাচ্চারও কিন্তু যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু এই হলুদ ভাবটা প্রথম দিনে কিন্তু চলে আসতে পারে। তাহলে এই একটি কারণ আমাদের দেখা গেল। অনেক সময় দেখা গেলো শরীরে ইনফেকশন হয়, যে ইনফেকশনের কারণে, তাহলে ইনফেকশন যে বাচ্চাগুলার, তারা কিন্তু আমি ইনফেকশনের উপসর্গগুলো পাবো। সেটা কীরকম? ইনফেকশন হলে সে খেতে পারবে না, নেতিয়ে পড়বে, তার শ্বাসকষ্ট হবে, তাহলে এই উপসর্গগুলো পাবো। আবার যে বাচ্চাটা অনেক সময় আমাদের যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যেটা বলি, বাংলাতে নাড়ি যদি পেঁচিয়ে যায়, সেক্ষেত্রে ওই উপসর্গগুলো পেতে পারে। আবার অনেক সময় দেখা গেল যে বাচ্চাগুলার শরীরে হরমোনজনিত সমস্যা থাকে, থাইরয়েড হরমোন, যদিও সেটা আর্লি আসে না, কিন্তু তাদের কিন্তু অনেক সময় দেখা গেছে যে সে পায়খানাটা তার দেরিতে হয়। তারপরে এইসবগুলো লক্ষণগুলো কিন্তু আমরা সাথে সাথে কিন্তু অনেক সময় পাই। স্যার, নবজাতকের কি ধরনের জন্ডিস হতে পারে? স্বাভাবিক জন্ডিস হতে পারে, যেটা জন্মের 2-3 দিন পরে। যে স্বাভাবিক জন্ডিসটাই কিন্তু বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে, যেটা বলা হরমোনজনিত সমস্যা, যদি পায়খানাটা নিয়মিত না হয়, যদি ডিহাইড্রেশন হয় বাচ্চার, সেগুলো হতে পারে। এরপরে 14 দিন পরে অনেক সময় জন্ডিসগুলো থাকে। সেক্ষেত্রে কিছু বংশগত জন্ডিস থাকে, কিছু রোগ থাকে, এগুলো রেয়ার, হয়তো দেখা গেল 10,000 বা 1 লাখে একটা হতে পারে সেগুলো। আরেকটা হচ্ছে লিভারের বিভিন্ন জটিলতার কারণেও কিন্তু জন্ডিস হতে পারে। সেগুলো যেমন আমরা গর্ভকালীন কিছু মায়ের ইনফেকশন হয়, সেই ইনফেকশনগুলোর জন্যই কিন্তু নবজাতকের জন্ডিস হয়েছে, যেটা কিন্তু আমরা 14 দিনের বেশি জন্ডিস থাকে। এবার সার্জিক্যাল বিভিন্ন কারণেও কিন্তু নবজাতকের জন্ডিস হয়ে থাকে। স্যার, আমরা প্রায়ই দেখি শিশুর যখন জন্ডিস হয় তখন দাদি বা নানিরা শিশুকে রোদে নিয়ে যায়, এক্ষেত্রে আপনার মতামত কি? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যেটা আমরা বলি, রোদে দেওয়া তো খারাপ না, যে রোদ পেল, কিন্তু বিশেষ জন্ডিসের কারণে কীভাবে উপকার হয় এখানে বলা হচ্ছে, যে জন্ডিস স্বাভাবিক সেই জন্ডিসের ক্ষেত্রে নর্মাল রোদ, এটা আসলে চিকিৎসা দিলে হয় না দিলে হয়, অর্থাৎ রোদে দেওয়াটার সাথে জন্ডিস ভালো হওয়ার যে স্বাভাবিক জন্ডিস
সেটার তেমন কোনো সম্পর্ক নেই। অর্থাৎ রোদে দিলে যে জন্ডিস কমবে এই জিনিসটা কিন্তু বৈজ্ঞানিকভাবে এখন বর্তমানে, যদি এটা আগে ধারণা ছিল রোদে দিলে জন্ডিসটা কমে যায়, কিন্তু বলা হচ্ছে স্বাভাবিক জন্ডিস ছাড়া যদি অন্যান্য যে রোগজনিত যে জন্ডিসগুলা সেগুলো কিন্তু রোদে দিলে কিন্তু কমবে না, এবং সেগুলোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে কি করা উচিত? যে সূর্যের আলো কি জন্ডিসের জন্য উপকারী না? প্রকৃতপক্ষে জন্ডিসের জন্য অবশ্যই উপকারী সূর্যের আলো, কিন্তু কোন আলো? এখানে বিভিন্ন দেশে, আমরা আফ্রিকাতে অনেক সময় দেখেছি যে রৌদ্রের আলোটাকে তারা যেটাকে বলে ইনফিল্ট্রেট করা, অর্থাৎ হলো ছেঁকে নেয়। যে আমরা জানি যে সাদা রং মানে 7টা রঙের সমস্যা, সেটা তো ব্লু এবং গ্রিন। এই আলোগুলো যেন বাচ্চার শরীরে লাগে এই জন্য উপরে একটা পলিথিনের আপনার আবরণ দিয়ে থাকে, একটা বাক্সের মতো করে তারা সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে রেখে দেয়। সূর্যের আলো সেখানে আসবে, সেখান থেকে ইনফিল্ট্রেট হয়ে অর্থাৎ ছাঁকনির মতো করে বাচ্চার শরীরে আসবে, তখন কিন্তু ওই আলোটা হলো উপকারী। নর্মাল যেটা আমরা সূর্যের আলোতে দিই সেটা বলা হচ্ছে ওই মেথড যদি আমরা না করে থাকি তাহলে স্বাভাবিক জন্ডিসের জন্য ঠিক আছে, কিন্তু যখন কোনো প্যাথোলজিক্যাল জন্ডিস বা রোগের কারণে যে জন্ডিস হচ্ছে সেটাতে বিশেষ কোনো উপকার হবে না, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ মতো তখন চিকিৎসা করতে হবে। জি স্যার, যেহেতু আমরা চিকিৎসা নিয়ে কথাই বলছি, তো নবজাতকের জন্ডিসের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, এখানে শুরুতে যেটা আমরা বলবো যে যেহেতু নবজাতক জন্ডিস হবেই এবং এই জন্ডিসটা বেশি যেন না হয় সেটা করতে হবে। আমরা জানি যে বাচ্চার জন্মের পরে যে জন্মের যে পায়খানাটা হয় সেটা যেন দ্রুত হতে পারে, এই জন্য বুকের দুধ খাওয়াতে হবে। অর্থাৎ বুকের দুধ খেলে পেটের তার চলাচল করে, সেখানে কিন্তু জন্ডিসটা তার পায়ুপথ দিয়ে চলে যায়। তাহলে একটু উপর বুকের দুধ খাওয়াতে হবে এবং তাকে কিন্তু নিয়মিতভাবে বুকের দুধটা চালিয়ে যেতে হবে, কারণ আমরা জানি ডিহাইড্রেশন হলে কিন্তু জন্ডিসটা বেড়ে যায়। কিন্তু কোন জন্ডিসটার জন্য আপনি চিকিৎসা করবেন সেখানে বলতে হলো যে প্রথম দিন যদি জন্ডিস দেখা দেয়, যে জন্ডিসটা আমরা জানি যে জন্ডিসের মাত্রা আমরা দেখি চোখ মুখ, এই জন্ডিস যদি থাকে এটা আমরা স্বাভাবিক ধরে নিই, এটার জন্য কোনো চিকিৎসাই লাগবে না। এমনকি বুক পর্যন্ত যদি জন্ডিসটা চলে আসে কিচ্ছু করা লাগে, কিন্তু পেট পায়ের দিকে যদি জন্ডিসটা চলে যায়, অর্থাৎ যত নিচের দিকে আমরা হলুদ ভাব দেখা দিবে তত বেশি কিন্তু আমরা ভয় পাবো এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেখি যে পেটের উপরের অংশ থেকে আস্তে আস্তে নিচের দিকে জন্ডিসটা নামছে, প্রথম দিনের জন্ডিস হলো এবং 14 দিনের বেশি জন্ডিস যদি দেখা যায়, তখন কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং সেক্ষেত্রে চিকিৎসকরা কী করে? চিকিৎসকরা তার যে জন্ডিসের যে কারণ সে প্রথমে সে কারণের উপর গুরুত্ব দিবে। যদি রক্তজনিত কোনো সমস্যা না থাকে, যদি তার মায়ের যেটা বললাম যে টর্স ইনফেকশন বলে থাকি আমরা, সেই ইনফেকশন যদি না থাকে, থাইরয়েডের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা সেই স্বাভাবিক জন্ডিসে যখন মাত্রা দেখতে হয় তখন তাকে আমরা আলোর নিচে রাখি, যেটাকে আমরা ফটোথেরাপি বলে থাকি। কয়েকটা লাইট আছে, লাইটের নিচে বাচ্চাকে শোয়াই রাখি, তখন ওই লাইট থেকে ব্লু বা গ্রিন লাইটটা তার সবুজ বা যেটা নীল আলো সেটা বাচ্চার শরীরে যায়, তখন কিন্তু জন্ডিসটা কমে যায়। এইভাবে চিকিৎসা দিয়ে থাকে। এখন আরেকটি বিষয় হলো, আপনি ফটোথেরাপি দিবেন কিন্তু এটা তো দাম অনেক, তাহলে এটা কি করা যায়? ডাবল ফটোথেরাপি আছে, অর্থাৎ হলো শরীরের নিচ দিয়ে দিতে হয়। ফটোথেরাপির একটা নিয়ম হলো বাচ্চা সারা বডিতে কিন্তু 4 দিক থেকে দিতে হয়। যদি উপর থেকে দেয় তাহলে কিন্তু উপরের অংশটুকু হলুদ ভাব কমবে, পিঠে কিন্তু থেকে যাবে, তখন কিন্তু ডাবল দেওয়া হয়তো উপরে এবং নিচে। ইদানিং গেলে অনেক দামি একটা মেশিন আবিষ্কার হয়েছে, সিলিন্ড্রিক্যাল, 4 পাশ দিয়ে দেয়, কিন্তু এত দামি দিয়ে আমাদের দেশে সম্ভব না। তখন আমরা যেটা করি যে ফটোথেরাপি উপরে পাচ্ছে, 4 দিকে কাপড় পেঁচিয়ে রাখি, সাদা কাপড়, তাহলে আলো প্রতিফলিত হয়ে অনেকগুলো আলো বাচ্চার শরীরে যায়, তখন কিন্তু আমরা অনেক কম দামে ফটোথেরাপির চিকিৎসা করতে পারি। যদি জটিলতা না থাকে এই চিকিৎসাগুলো আমরা এইভাবে করে থাকি। যে বাচ্চাদের স্বাভাবিক জন্ডিস ফটোথেরাপিতে যদি না কমে তাহলে কিন্তু অন্যান্য চিকিৎসা আছে, যেমন তার শরীরে চিকিৎসকরা দিয়ে থাকে, ইঞ্জেকশন দিয়ে থাকি, শরীরে প্রোটিন দিয়ে থাকি আমরা, আবার আইভিআইজি নামে একটা ইঞ্জেকশন যেটা দিয়ে থাকি। এবং এছাড়াও আমরা যেটা বলে থাকি যে অনেক সময় যদি না হয় রক্ত কিন্তু আমরা চেঞ্জ করে ফেলি, শরীরের রক্ত চেঞ্জ করাও কিন্তু একটা চিকিৎসা। আরেকটা হলো অনেক সময় লিভারের কারণে যদি যেগুলো হয়, তাহলে লিভার অনেক সময় আমরা ছোট অপারেশন করে করতে হয়, যেটা বিলিয়ারি অ্যাট্রেসিয়া বলে, সেগুলোর জন্য করে থাকে। অনেক সময় যদি আরও জটিল ধারণ করে চিকিৎসার ক্ষেত্রে তখন কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়। তো সেগুলো কিন্তু রেয়ার। স্বাভাবিক জন্ডিসটা বেশি, 100 জনে দেখা যায় 99% স্বাভাবিক জন্ডিস। স্যার, আপনি চিকিৎসার কথা বললেন, এখন কোনো শিশু যদি চিকিৎসা না পায় সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে? যদি আপনি চিকিৎসা না করেন তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রে কিন্তু আমি বাবা মাকে বলবো আপনারা দেখবেন যে জন্ডিসটার মাত্রাটা কি বেশি কিনা। যদি পেটের উপর পর্যন্ত থাকে, নাভির উপরে, জি, কিছুই করা লাগবে না, জাস্ট আপনার একটা পারিবারিক চিকিৎসক আছে, ওনার সাথে আলাপ করবেন, উনি যদি এটাকে জটিল না করে কিচ্ছু করা লাগবে না। কিন্তু যদি দেখেন নাভির নিচে, পা,
পায়ের তালু পর্যন্ত অনেক জন্ডিস হয়ে গেছে, তখন কিন্তু সাথে সাথে চিকিৎসার পরামর্শ নিতে হবে। এবং এই জন্ডিসটা কেন ক্ষতিকর, যে জন্ডিসটা পায়ের তালু পর্যন্ত চলে যায় সেটা কিন্তু আমাদের ব্রেন এফেক্ট করে। তখন ক্ষতি করার লক্ষণ যেটা আমরা পাই যে বাচ্চার খিঁচুনি হবে, বাচ্চা অনেক সময় জ্ঞানটা ঠিক মতন থাকবে না, বাচ্চা যে নাড়াচড়ার সমস্যা হবে, অর্থাৎ এসবগুলো দেখলে কিন্তু আমরা বোঝো তার ব্রেন এফেক্ট হয়েছে। স্যার, আপনি রক্তের গ্রুপের কথা বলেছেন, মা বাবার রক্তের গ্রুপ শিশুর রক্তের গ্রুপের সাথে কি জন্ডিসের কোনো সম্পর্ক আছে? এখানে আমরা জানি যে বাবা এবং মা দুইজনের মিলিত রক্তের গ্রুপ বাচ্চার শরীরে আসে, অর্থাৎ বাচ্চার যে রক্তের গ্রুপ হবে সেটা কিন্তু শুধু মার থেকে না, বাবার থেকেও আসে। তো যদি মায়ের নেগেটিভ রক্ত হয়, বাচ্চার পজিটিভ বা বাবার পজিটিভ বা যাই হোক, বাচ্চা জন্মগ্রহণ করে নাই কিন্তু গর্ভ অবস্থায় কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। সেটা হলো যে মায়ের অ্যান্টিবডি টাইটার দেখতে হবে। আচ্ছা, যে মায়ের নেগেটিভ মাদের আমরা টাইটার দেখতে, যদি টাইটার বেশি না হয় আমরা ফলো আপে থাকবো, তাহলে কিচ্ছু করা লাগবে না। যদি মায়ের টাইটার হয় তাহলে বুঝতে হবে এই বাচ্চাটার রক্তের গ্রুপজনিত কারণে বাবা মা এবং শিশু তিনজন মিলিত হয়ে বাচ্চার কিন্তু জন্মের সময় জন্ডিস বেশি হতে পারে। এবং এই জন্ডিসটা কিন্তু ওই যে আমি বললাম যে মস্তিষ্ক আক্রান্ত হয়, সেটা কিন্তু 1-2 দিনের মাথায় কিন্তু তার ব্রেন আক্রান্ত হতে পারে। সেই জন্য মায়ের বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু একটা অ্যান্টিডি দিতে হয়। মায়ের একটা ইঞ্জেকশন দিলে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে ওই জন্ডিসটা কম হয়। আর যে বাচ্চা হয়েছে সে বাচ্চা যদি পজিটিভ রক্ত হয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন মেজারমেন্ট আছে, তার মধ্যে একটা অ্যান্টিবডি আমরা দিতে পারি। আর একটা ওই বাচ্চারই কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা হলে ফটোথেরাপির সাথে সাথে তার রক্ত কিন্তু চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি। মায়ের যদি আগে থেকে জন্ডিস হয়ে থাকে সেক্ষেত্রে শিশুরও কি জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে? আমরা জানি মা যদি SBSAG পজিটিভ থাকে, অর্থাৎ হেপাটাইটিস বি এর একটা অ্যান্টিজেন যদি পজিটিভ থাকে, তাহলে আমরা কি করি? তাহলে আমরা যেটা করি সেটা হলো যে বাচ্চাকে জন্মের সাথে সাথে একটা ভ্যাকসিন দিয়ে দিই। কিন্তু ভাইরাসটা যদি বাচ্চার শরীরে আসে তাহলে কি করতে হবে? সেটার জন্য বাচ্চাকে কিন্তু ইমিউনোগ্লোবিন দিয়ে থাকি, অর্থাৎ বাচ্চার এক বাহুতে আমরা এই ভ্যাকসিন দেবো, আরেক বাচ্চা ইমিউনোগ্লোবিন দেবো, এটা জন্মের সাথে সাথে আমরা দিয়ে দেবো, তাহলে বাচ্চা ভ্যাকসিন হয়ে গেল। এরপরে আমরা বাচ্চার যে স্বাভাবিক নিয়মে ভ্যাকসিন 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, এই সময় কিন্তু হেপাটাইটিস বি কিন্তু আমাদের ওই ভ্যাকসিনগুলোতে কিন্তু আছে, তাহলে সেগুলো কিন্তু আমাকে দিতে হবে। এরপর 9 মাস পরে আমাদের যখন 10 মাসে পড়বে তখন কিন্তু তার ভ্যাকসিনের টাইটারটা পরীক্ষা করতে, রক্ত পরীক্ষা করতে হবে। এই রক্ত পরীক্ষাতে যদি ভ্যাকসিনেটেড হয়ে থাকে, অর্থাৎ যদি স্বাভাবিকভাবে যদি ভ্যাকসিনটা হয়ে থাকে, তাহলে ওই যে মায়ের জন্ডিস এটা নিয়ে আর চিন্তা করার কিছু লাগবে না। কিন্তু বাচ্চা যদি ভ্যাকসিনটা কাজ না করে, এই যে আমরা 1.5 মাস, 2 মাস, 2.5 মাসে যে ভ্যাকসিন নিয়েছি, তাহলে কিন্তু তাকে দ্বিতীয়বার আবার নতুন করে তারে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে। তো সুতরাং আমরা যেটা বলি যে মায়ের জন্ডিস হলেও কিন্তু বাচ্চার দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে যে বাচ্চার জন্ডিস আছে কিনা। স্যার, আমরা প্রায়ই দেখি শিশুর যখন জন্ডিস হয় তখন আমরা কবিরাজের কাছে যাই, সেখানে পানি পড়া বা ডাব পড়া খাওয়ানো হয়। এই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, বিষয়টা হলো আমাদের তো চিকিৎসা যেটা আমরা গ্রাম বাংলার যে চিকিৎসা, সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চিকিৎসাগুলো সেগুলো ছাড়াও কিন্তু মানুষের সাধারণ জ্ঞানে যে চিকিৎসাগুলো করা হয়, যে বিভিন্ন গাছ লতা পাতা বৈজ্ঞানিক ছাড়া, তো কবিরাজ আমি শব্দটা বলবো না, আমরা বলি যে ট্রেডিশনাল হিলার, অর্থাৎ যারাই করুক, সে দাদি নানি হোক বা গ্রাম প্রতিবেশী যারাই হোক, তারা যদি বৈজ্ঞানিকভাবে চিকিৎসা না করে সেটা অবশ্যই ক্ষতিকর। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, অনেকে বলে থাকে যে বয়স্ক যারা, যে অন্য বড়দের যাদের জন্ডিস হয় তারা অনেক সময় আখের রস খেতে যায়। তো এখানে একটা জিনিস জানার বিষয়, আখের রস কারা খেতে যায়? যাদের জন্ডিস আছে। ওখানে যে গ্লাসটা ইউজ করে সেটা অন্যজন ইউজ করে, তাহলে জন্ডিসের জীবাণু ও কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আখের রস হলো একটা খাবার, যে গ্লুকোজ আছে সেটা আমি অন্য জায়গা থেকে খেতে পারি। তাহলে আমাদের যদি একটা মিথ, আমাদের একটা ধারণা যে আখের রস খেলে জন্ডিসটা ভালো হয়, আসলে কিন্তু তা না। বরঞ্চ আপনি আখের রস খাওয়ার জন্য যে ফুটপাত থেকে আখের রস খেলে উল্টা আরও জন্ডিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং আমাদের চিকিৎসা গ্রাম বাংলার যে নর্মাল যে চিকিৎসা বলে যে বাচ্চাদের যদি ঝাড়ফুঁক দেয়, আসলে বৈজ্ঞানিকভাবে এগুলোর কোনো ভিত্তি নেই। অনেকে আমি এমনও দেখেছি পেটের মধ্যে লিভারের জায়গায় পয়সা গরম করে ওখানে ছাঁকা দিয়েছে। তো এগুলো কিন্তু বাচ্চার অনেক ক্ষতি করে। আবার বাচ্চাকে যদি বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো হয়, সেটা কিন্তু বাচ্চার লিভারের জন্য কিন্তু ক্ষতি হতে পারে, বাচ্চার ম্যালনারিশ হতে পারে, বাচ্চার ডায়রিয়া হতে পারে। অর্থাৎ এই অপচিকিৎসাগুলো যদি অবৈজ্ঞানিকভাবে করি, তাহলে কিন্তু জন্ডিসটা তো আমরা জানি যে জন্ডিসটা তো এমনি ভালো হয়, যে আমরা জানি জন্ডিস স্বাভাবিক জন্য 2 দিনে শুরু হয়, বাড়তে বাড়তে 5-6 দিন থাকে, আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ আপনি চিকিৎসা না করলেও কিন্তু এমনি ভালো হবে। জাস্ট দেখতে হবে যে পেটের নিচে পা দিকে বা পায়ের পাতা পর্যন্ত গিয়েছে কিনা। যদি না যায় তাহলে এই জন্ডিসের এক্সট্রা কোনো চিকিৎসা লাগবে না। তো এই জন্য আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকাল তো ফোন আছে,
তো সুতরাং যে অনলাইন আছে সব কিছুই আছে, আপনি জাস্ট চিকিৎসকের পরামর্শ নিলে আমরা এই বিষয়টা থেকে বাচ্চাকে রক্ষা করতে পারবো। স্যার, আমরা চাই না কোনো শিশুর জন্ডিস হোক, সেক্ষেত্রে বাবা মার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, এখানে জন্মের পরে যে স্বাভাবিক যত্ন আছে, বুকের দুধ খাওয়ানো, বাচ্চাকে উষ্ণ রাখা, প্রস্রাব পায়খানা নিয়মিত হলে পরিষ্কার করা, এবং এরপরে বাচ্চাকে যে আমরা ফলো আপে রাখি, সে ফলো আপে কিন্তু আমরা বলি যে গা হলুদ হয়েছে কিনা। যদি হলুদ ভাবটা নাভির নিচে চলে যায়, সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে আসবেন। যদি ওই যে বললাম মস্তিষ্ক আক্রান্ত হয়েছে, সেটা যদিও দেরি হয়ে যায়, যে বাচ্চার খিঁচুনি হয়েছে নাকি, বাচ্চা শক্ত হয়ে গেছে কিনা, বাচ্চার পাটা ধনুকের মতো বাঁকা হচ্ছে না কিনা, এই লক্ষণগুলো যদি দেখা যায়, সাথে সাথে বাচ্চাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, আলোচনা থেকে বুঝতে পারলাম শিশুদের জন্ডিস হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা যেন জটিল আকার ধারণ না করে, সেক্ষেত্রে বাবা মার করণীয় কি? যে জন্ডিস কিন্তু প্রত্যেক বাচ্চাদেরই হয়, সেটা 2-3 দিনে যে জন্ডিস হয় সেটা কিন্তু স্বাভাবিক। এবং এই জন্ডিসটা সাধারণত আমরা যদি দেখি কোথায় থাকে, যে চোখে থাকবে, মুখে থাকবে এবং বুকের উপরের অংশটুকু থাকবে। তাহলে এই সময় যদি থাকে, তাহলে আমাদের তেমন কোনো চিকিৎসা লাগবে না, স্বাভাবিক পরিচর্যা করলে আমাদের চলে যায়। এবং অনেক সময় হয় কি, এই জন্ডিসটাই কিন্তু মারাত্মক আকার ধারণ করে। তো সেক্ষেত্রে ওই যে বললাম যে মায়ের যদি নেগেটিভ রক্ত থাকে, তখন তার গর্ভকালীন সময় কিন্তু তাকে অনেক সময় ইঞ্জেকশন দেওয়া হয়, এবং জন্মের পরও কিন্তু পরবর্তী বাচ্চার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়, যার ফলে জন্ডিসটা কিন্তু প্রতিরোধ হয়। তাহলে এই এক প্রকারের জন্ডিস হলো। আর একটা স্বাভাবিক জন্ডিসটা কিন্তু অনেক সময় আমাদের যদি পেটে যদি ঠিক মতন সে বুকের দুধ না খায়, সেটা কিন্তু হতে পারে যে ডিহাইড্রেশন হয়, তাহলে তাকে মাকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে। তাহলে ডিহাইড্রেশন যেন না হয়, সেজন্য বারবার বুকের দুধ খাওয়াতে হবে। এবং কোনো কারণে যদি হরমোনের সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শে হরমোনের যে থাইরয়েড হরমোন বলে থাকি, সেটা চিকিৎসা করতে হবে। অর্থাৎ এই চিকিৎসাগুলো স্বাভাবিক হরমোনগুলো, জন্ডিস যেটা, সেটা কিন্তু আমাদের কমে যাবে। এরপরে যে রোগের কারণে যে জন্ডিস হয়, সেগুলোর জন্য কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুধু আমরা প্রতিরোধ কোনটা করতে পারি, যেমন থাইরয়েড হরমোনটা আমরা যদি ঠিকমতো করতে পারি, রক্তের নেগেটিভ রক্ত যদি মায়ের থাকে, ও পজিটিভ, ও তো যদি থাকে ও গ্রুপ, সেটার ক্ষেত্রে আমরা করতে পারি। এবং বাচ্চাদের ডিহাইড্রেশন না হয়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে এই স্বাভাবিক জন্ডিসটাই কিন্তু অনেক, আমরা দেখা যায় যে 97%, অর্থাৎ 97% হলো আমাদের দেখা গেলো স্বাভাবিক জন্ডিস। তো সুতরাং অনেক শিশুই কিন্তু হসপিটালে ভর্তি করা লাগবে না, যদি আমরা এই প্রতিরোধমূলক পন্থাগুলো অবলম্বন করি। স্যার, জন্ডিস সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, আপনি যদি বাবা মাদের উদ্দেশ্যে কিছু বলতে চান সংক্ষেপে। অভিভাবকদের উদ্দেশ্যে যদি বলতে হয় স্বল্প কথায়, গর্ভকালীন অবস্থায় রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে। জন্মের যে স্বাভাবিক জন্ডিস হয়, সেটার জন্য অতিরিক্ত কোনো মেজারমেন্ট দরকার নাই, কবিরাজ বা অপচিকিৎসার দরকার লাগবে না। এবং যে জন্ডিসগুলো জন্মের সাথে সাথে হচ্ছে অথবা 14 দিনের বেশি হচ্ছে, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, আমরা নবজাতকের জন্ডিস সম্পর্কে অনেক তথ্য জানলাম, এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানলাম। আশা করি এগুলো আমাদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর দুরন্ত টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। আর দর্শকরা যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থেকেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। কথা হলো নবজাতকের জন্ডিস নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।